রাত এখন নিঝুম। ঢাকা শহর হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই কংক্রিটের অরণ্যে এমন কিছু রাস্তা আছে যারা রাতে জেগে ওঠে। সবাই বলে ৩০০ ফিট রাস্তাটি আভিজাত্যের প্রতীক। ঝকঝকে পিচঢালা পথ আর নিয়ন আলোর খেলা। কিন্তু আপনি কি জানেন এই আলোর নিচেই ওত পেতে থাকে কয়েকশো বছরের পুরনো কোনো অন্ধকার? বিজ্ঞানের যুক্তি যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই শুরু হয় আজকের ঘটনা। একজন উবার চালক, যার কাছে সেদিন রাত ২টা ২০ মিনিটের রাইডটি ছিল কেবলই একটি ট্রিপ। কিন্তু তিনি জানতেন না সেই ধবধবে সাদা পাঞ্জাবি পরা যাত্রীটি তাকে এমন এক গন্তব্যে নিয়ে যাবে যার ম্যাপ কোনো জিপিএসে নেই। আজ আপনাদের শোনাবো ৩০০ ফিটের সেই অভিশপ্ত রাতের সত্য ঘটনা। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আমাদের ইমেইল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস পেয়ে যাবেন। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে। আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, তাদের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। আমার নাম মোহাম্মদ রফিক। আমি কুসংস্কারে বিশ্বাস করি না, আমি বিজ্ঞানে বিশ্বাসী। কিন্তু বছরখানেক আগে ঘটে যাওয়া সেই একটি রাত আমার সমস্ত যুক্তি আর সাহসের ভিত নাড়িয়ে দিয়েছিল। তখন আমি উবার চালাতাম। রাতের শিফটটা আমার পছন্দর ছিল, কারণ যানজট কম থাকে আর ট্রিপের ভাড়াও ভালোই পাওয়া যায়। বিশেষ করে ৩০০ ফিট এলাকায় রাতের ট্রিপে কল আসে সবচেয়ে বেশি। মানুষ রাতের ফাঁকা রাস্তায় একটু হাওয়া খেতে বের হয়। সেদিন রাত ছিল আনুমানিক ২টা ২০ মিনিট। কুয়াশা নেই, আকাশটা একদম পরিষ্কার। আমি তখন কুড়িল বিশ্ব রোড পার হয়ে ৩০০ ফিটের মূল সংযোগস্থলে। হঠাৎ ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা রাইড রিকোয়েস্ট। পিকআপ পয়েন্টটা ছিল পূর্বাচল লিংক রোডের একটু গভীরে, যেখানে সাধারণত জনবসতি নেই। আমি ভাবলাম হয়তো কোনো প্রাইভেট কার নষ্ট হয়েছে বা কেউ বিপদে পড়েছে। ম্যাপ ফলো করে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে গাড়ি থামালাম। রাস্তার সেই অংশটায় কোনো ল্যাম্পপোস্ট ছিল না। ঘুটঘুটে অন্ধকারে আমি হেডলাইট জ্বালিয়ে রাখলাম। দেখলাম রাস্তার একপাশে একজন লোক দাঁড়িয়ে, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। পাঞ্জাবিটা এত বেশি সাদা যে অন্ধকারের মাঝেও সেটা আলাদা করে জ্বলজ্বল করছিল। আশ্চর্যের বিষয় হলো, এই ধুলোবালির রাস্তায় লোকটার পোশাকে কোনো দাগ নেই। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কারণ সে মাথা কিছুটা নিচু করেছিল। সে গাড়িতে এসে বসলো পেছনের সিটে। আমি ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? সে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর খুব শান্ত ও ভরাট গলায় বলল, সোজা। আমি আয়নায় তাকে একবার দেখে নিয়ে বললাম, ৩০০ ফিট ধরে একদম কাঞ্চন ব্রিজের ওদিকে? সে একটা হিমশীতল স্বরে জবাব দিল, হ্যাঁ, শেষ পর্যন্ত। গাড়ি চলতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল। পাশ দিয়ে কয়েকটা বাইক ভো ভো শব্দ করে চলে গেল। দূরে একটা ট্রাকের হর্ন শোনা যাচ্ছিল। আমি হালকা ভলিউমে রেডিও চালিয়ে দিলাম। কিন্তু ঠিক ৫ মিনিট পর আমি এক অদ্ভুত অনুভূতি অনুভব করলাম। আমার মনে হতে লাগলো গাড়ির এসি না চললেও ভেতরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আসছে। হাড় কাঁপানো একটা শীতলতা। ধীরে ধীরে চারপাশের শব্দগুলো যেন নিভে যেতে শুরু করলো। রেডিওতে তখন শুধু একঘেয়ে স্ট্যাটিক শব্দ হচ্ছে। আমি রেডিওটা বন্ধ করে দিলাম। লক্ষ্য করলাম বাইরের বাতাসের শব্দ বা টায়ারের ঘর্ষণের শব্দ কিছুই শোনা যাচ্ছে না। যেন আমি কোনো ভ্যাকুয়াম বা শব্দহীন ঘরের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি।
পেছনের লোকটির দিকে তাকাতেই আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে সোজা হয়ে বসে আছে, কিন্তু তার চোখের পাতা পড়ছে না। সে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। ঠিক তখনই সে কথা বলে উঠল, আপনি কি জানেন এই রাস্তাটা কেন এত সোজা? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কেন? ভালো ইঞ্জিনিয়ার বা ডেভেলপমেন্টের জন্য হয়তো। সে খুব নিচু স্বরে হাসল। সেই হাসির শব্দে কোনো আনন্দ ছিল না, ছিল এক অদ্ভুত করুণ সুর। সে বলল, না, এই রাস্তাটা সোজা করা হয়েছে যেন তারা সহজে পার হতে পারে। আমি কথাটার অর্থ বুঝলাম না, কিন্তু আমার ভেতরটা তখন কুঁকড়ে যাচ্ছিল। সে আবার বলল, এই রাস্তা দিয়ে যারা রাতে যায় সবাই কিন্তু একই গন্তব্যে পৌঁছায় না। কেউ পৌঁছায় গন্তব্যে, কেউ হারিয়ে যায় রাস্তার হিসেবে। আমি আর কথা বাড়ানোর সাহস পেলাম না। হঠাৎ সামনে তাকিয়ে আমি ব্রেকে সজোরে চাপ দিলাম। গাড়িটা আর্তনাদ করে থেমে গেল। আমার মনে হলো সামনে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে। রাস্তা একদম ব্লক, কিন্তু লাইট মেরে দেখলাম তারা মানুষ ঠিকই, কিন্তু একদম স্থির। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারা, যেন কোনো মহড়ার প্রস্তুতি নিচ্ছে। আমার হাত কাঁপতে শুরু করলো, কপালে ঘাম জমছে। আমি চোখ কষলে আবার তাকালাম, ভাবলাম চোখের ভুল। ঠিক সেই মুহূর্তে পেছনের সে যাত্রী আমার কানের খুব কাছে এসে ফিসফিস করে বলল, ঘুমবেন না ওদের, ওদের ঘুমবেন না। ঘুরলেই আপনি হিসেবে ভুল করে ফেলবেন। আমি আর পেছনে তাকাইনি। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গাড়ি আবার গিয়ারে ফেলে এগোতে থাকলাম। আমার চোখের সামনে এক অবাস্তব দৃশ্য ফুটে উঠল। আমি গাড়ি চালাচ্ছি, আর সেই স্থির ছায়ামূর্তিরা আমার গাড়ির ভেতর দিয়েই যেন চলে যাচ্ছে। তাদের পাগুলো মাটির থেকে অন্তত 1 ইঞ্চি উপরে ভাসছে। তাদের মুখগুলোতে কোনো অভিব্যক্তি নেই, চোখগুলো একদম ফাঁকা। আর নিজেকে সামলাতে পারলাম না। আমি কাঁপা গলায় আর্তনাদ করে জিজ্ঞেস করলাম, আপনি কে? ওরা কারা? সে কোনো বিচলিত না হয়ে বলল, 300 ফিট হওয়ার আগে এখানে গ্রাম ছিল, জঙ্গল ছিল, আরো অনেক কিছু ছিল। এই রাস্তাটা তো মাত্র কয়েক বছরের, কিন্তু যারা কয়েকশো বছর ধরে এই মাটির নিচে বা উপরে দখল করে আছে, রাস্তা হওয়াতে তাদের কোনো লাভ বা ক্ষতি হয়নি। তারা আজও আছে। আমি খেয়াল করলাম আমার গাড়ির স্পিডোমিটার এখন শূন্যে দাঁড়িয়ে আছে, যদিও গাড়ি অন্তত 80 কিলোমিটার গতিতে ছুটছে। ঘড়ির কাঁটা আর নড়ছে না, মোবাইল ফোনটা ডেড হয়ে আছে। আমরা যেন সময়ের কোনো এক ফাটলে ঢুকে পড়েছি। আমি বুঝতে পারলাম এই যাত্রী কোনো সাধারণ মানুষ নয়। আমি তাকে বললাম, আপনি আপনি যেখানে নামতে চান আমি নামিয়ে দেব। দয়া করে আমাকে ছেড়ে দিন। সে শান্ত স্বরে বলল, এখানেই থামুন। আমি ব্রেক চাপলাম। লোকটা নামার জন্য দরজা খুলল না। সে যেন দেয়াল বা কাঁচ ভেদ করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। নামার ঠিক আগ মুহূর্তে সে জানালা দিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে শেষবারের মতো বলল, ভাই, একটা কথা মনে রাখবেন, এই রাস্তায় যারা রাতে দাঁড়িয়ে থাকে তারা গাড়িতে ওঠে না, আর যারা একবার উঠে যায় তারা কাউকে গন্তব্যে নামায় না। কথাটা শেষ হতেই সে বাতাসের সাথে মিশে গেল। আমি কয়েক মিনিট পাথরের মতো বসে রইলাম। হঠাৎ কানের পর্দা ফাটানোর শব্দে চারপাশের শব্দ ফিরে এলো। বাইকের হর্ন, ট্রাকের শব্দ, আর রাতের বাতাসের শো শো আওয়াজ। তাকিয়ে দেখি আমার ঘড়ি আবার চলছে। মোবাইল জ্বলে উঠল। স্ক্রিনে দেখলাম আমার রাইডটা অটোমেটিক ক্যান্সেল দেখাচ্ছে, অথচ আমি অন্তত 5 মাইল রাস্তা তাকে নিয়ে এসেছি। রেকর্ডে কোনো যাত্রীর নাম বা ট্রিপ হিস্ট্রি নেই।
আমি সেই রাতে আর কোনো ট্রিপ নেইনি, সোজা বাড়ি চলে আসি। ১ সপ্তাহ জ্বরে ভুগেছিলাম। পরে একদিন এক অভিজ্ঞ ট্রাক ড্রাইভারের সাথে দেখা হলো। সে বছরের পর বছর এই রোডে রাতে ট্রাক চালায়। আমার ঘটনা শুনে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, ৩০০ ফিট রাতে সবসময় সোজা থাকে না। যারা চোখে দেখেছে তারা জানে এই রাস্তায় রাতের বেলা কতগুলো অতিরিক্ত মোড় তৈরি হয়, যা ম্যাপে নেই। আপনি বেঁচে ফিরেছেন কারণ আপনি তাদের হিসেবে নাক গলাননি। আজও মাঝে মধ্যে রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রাস্তার দুপাশে তাকাই না, কারণ আমি জানি আজও তারা সেখানে দাঁড়িয়ে আছে। কেউ রাস্তা পার হওয়ার অপেক্ষায়, কেউ বা কেবল দাঁড়িয়ে থাকার জন্য। তারা সংখ্যায় কতজন আমি জানি না, আমি কোনোদিন গুনবও না, কারণ আমি জানি হিসেবে ভুল হয়ে গেলেই ওই অন্ধকার রাস্তার অংশ হয়ে যেতে হবে চিরদিনের জন্য। ঢাকার সব রাস্তা মানুষ বানায় না, কিছু রাস্তা পুরনো হিসাব মেটাতে ব্যবহার হয়। ৩০০ ফিটে যারা রাত গুনে তারা আসলে আমাদের সময়ের বাইরে বাস করে। ঘটনাটি শেষ হলো, কিন্তু এর রেশ কি কাটলো? ঘড়ির কাঁটা আর স্পিডোমিটার যেখানে থমকে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসাটা হয়তো কেবলই ভাগ্য। মনে রাখবেন, ঢাকার সব রাস্তা মানুষের তৈরি নয়। কিছু রাস্তা তৈরি হয় পুরনো হিসাব মেটানোর জন্য। ৩০০ ফিটের সেই অতিরিক্ত মোড়গুলো আজও ম্যাপের বাইরে রয়ে গেছে। হয়তো আজ রাতেও সেই সাদা পাঞ্জাবি পরা লোকটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, অন্য কারো জন্য অপেক্ষা করছে। সাবধান, রাতের রাস্তায় যদি দেখেন কেউ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কখনো গুনবেন না। হিসেবে ভুল হলেই আপনিও হারিয়ে যাবেন সময়ের কোনো এক অন্ধকার ফাটলে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে, যেখানে শহর ঢাকার জন্য কোনো অলিগলি থেকে উঠে আসবে আরও একটি অন্ধকার সত্য। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর চোখ খোলা রাখুন। আল্লাহ হাফেজ।